আজ আমার বিয়ে। বিয়ে সবার জীবনে একটা কাঙ্ক্ষিত দিন, আনন্দের দিন। অথচ আমি লজ্জা পাচ্ছি। ৪৮ বছর বয়সে বিয়ে হলে অবশ্য সবাই আমার মতো আনন্দ না পেয়ে লজ্জাই পেত। বিয়ে করে মানুষ জৈবিক চাহিদা মেটানোর জন্য, বংশবৃদ্ধি করার জন্য, সংসার করার জন্য, ভালোবাসার জন্য। অথচ যার সাথে আমার বিয়ে হয়েছে তার কোনো জৈবিক চাহিদা আছে কি না জানি না। তবে আমার নেই। গত বছর নভেম্বর মাস থেকে আমার মেনস্ট্রুয়েশন বন্ধ। বয়স হয়েছে, শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। প্রকৃতিগতভাবে বয়স হলে একটা নির্দিষ্ট সময় পর নারীদের সন্তান ধারণ করার ক্ষমতা শেষ হয়ে যায়। আমার মেনস্ট্রুয়েশন বন্ধ যাওয়ার সন্তান ধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ার লক্ষণ কিনা জানি না। অবশ্য জানারও প্রয়োজন হয়নি। স্বামী ছাড়া আমি সন্তান পাবো কোথায়? আমি ফুলশয্যার ঘরে বসে অপেক্ষা করছি আমার স্বামীর জন্য, যার সাথে আজ সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। আচ্ছা, আমি যতটা অধীর আগ্রহে ভদ্রলোকের জন্য অপেক্ষা করেছি, তিনিও নিশ্চয় ততটা আগ্রহ দেখাচ্ছেন না। অবশ্য তার আগ্রহ কোনো কারণ নেই। আমি হচ্ছে তার দ্বিতীয় বউ। তিনি ৬০ বছরের একজন বিপত্নী। বছর পাঁচেক আগে ভদ্রলোকের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যান বৃদ্ধ বয়সে। তিনি তার বিয়ের চিন্তা করেননি, অথচ ছেলেরা দেশের বাইরে থাকে, সেজন্য অসুস্থ বাবাকে কোনো কাজের লোকের কাছে রেখে যেতে চায়নি। বাধ্য হয়ে বিয়ে নামক স্বীকৃতি দিয়ে তারা তার বাবার জন্য একজন পার্মানেন্ট কাজের লোক এনেছে। যাকে বিয়ের সময় শর্ত দেওয়া হয়েছে সে কোনোদিন মা হতে পারবে না। বয়স ৪৮ হলেও আমি হচ্ছি কুমারী। মাতৃত্ব আকাঙ্ক্ষা একজন নারী হিসাবে রয়েছে। আমাকে বিয়ে করাবে তারা একটাই শর্তে, আমি কখনো মা হওয়ার চেষ্টা যেন না করি। আমি কষ্ট পেয়েছি, এমন কঠিন সত্ত্বে ঠুকরে কেঁদেছি। তখন অবশ্য ছোট বোন মনে করিয়ে দিয়েছে, বুবু, তোর তো মেনস্ট্রুয়েশন বন্ধ, এমনিতেই তোর আর মা হওয়ার বয়স নেই। শর্ত দিয়ে ভালোই করেছি, তুই রাজি হয়ে যা। আমার অবশ্য রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আর গতকাল ছোট ভাই ছোট বোনের সংসারে তাদের দয়ায় অনুগ্রহে বেঁচে থাকব। তাদের সংসার আছে, বউ বাচ্চা আছে, আমাকে নিয়ে তাদের ছোট হতে হয়। কেউ আসলে পরিচয় দিতে পারে না। নিজের বোন বলতে লজ্জা পায়, কাজের লোক বললে বিবিকে বাঁধে। আমি সব বুঝতে পারি। আমার অপমান অসম্মানে মরে যেতে ইচ্ছা করে। অথচ এই মধ্যবয়সে কেউ আমাকে বিয়ে করবে সেটাও আশা করিনি। হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসায় আমার মরুময় জীবনে যেন এক পাশলা সুখের বৃষ্টি এসে ঝরে পড়েছে। সবার চেয়ে বেশি উৎসাহ আমার ভাই বোন। আপদ বিদায় ভেবে তারা শান্তি পেয়েছে। তারা অবশ্য যেন তেন বিয়ে দেননি। ভদ্রলোকের টাকায় ৩টে বাড়ি, নিজস্ব গাড়ি, ব্যাংকের মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট আছে। ২ ছেলে বাইরে প্রতিষ্ঠিত। দেশের সব কিছু বলতে গেলে আমিই ভোগ করব। এমন নির্ভেজাল সুখের জীবন তো আমার জন্য স্বর্গতুল্য। নিশ্চয় প্রশ্ন জাগছে মনে, এত বছরও কেন আমার বিয়ে হলো না? বিয়ে হয়নি বলবো না। বিয়ে একসময় আমি ইচ্ছে করে করিনি। পরে আমাকে দেওয়া হয়নি। এরপরে আর কেউ করতে চায়নি। না, না, আমি মোটেও অসুন্দরী নই বা অযোগ্য নই। এখন অবশ্য সুন্দরের ছিটেফোঁটা অবশিষ্ট নেই। আমি যৌবনকালের কথা বলেছি, যখন চারিদিক থেকে সমানে বিয়ের প্রস্তাব আসতো। বিয়ের কনে হিসাবে সবার কেবল আমাকেই পছন্দ হতো। আমি অসম্মতি জানালেও অনেকে হয়তো, ঠিক আছে, তুমি এখন বিয়ে না করলে তোমার মতো একজন মেয়ে হলেও আমার ভাইয়ের জন্য দেখে দাও। তার মানে আমার মতো মেয়ে চাই সবার বিয়ে করার জন্য। একটা সময় আমার মতো নয়, সব মেয়েরাই বিয়ে হয়ে গেছে, শুধু আমি ছাড়া। আমার বিয়ের বয়সে হঠাৎ করে বাবা মারা যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তখন আমার বয়স কতই বা হবে, বড় জোর 18 কি 20। সবেমাত্র কলেজের গণ্ডিটা পেরিয়েছি। স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। আমি শিক্ষকতা করব বাবার মতো, তবে স্কুলে নয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিধিবাম, বাবার মৃত্যুর পর আমাকে বাধ্য হয়ে নিজ জেলা শহরে ডিগ্রি অ্যাডমিশন নিতে হলো। আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারেনি আমার উপজেলা শহরে ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা। যে মেয়ে এসএসসি বা এইচএসসিতে স্টার মার্কস পেয়েছে সে পড়বে ডিগ্রিতে? স্বয়ং মা কেঁদে বুক ভাসিয়েছিলেন। মেয়েকে নিয়ে ছোটবেলা থেকে দেখা স্বপ্ন হঠাৎ করে শুকনো পাতার মতো মরমর করে ভেঙে যায়।
অথচ আমি ছিলাম চুপচাপ, কারণ বাবার মৃত্যুর পর পুরো পরিবারের একমাত্র অভিভাবক তখন আমি একা। আমরা 4 ভাই বোন, সবার বড় বুবু। সে বুদ্ধি প্রতিবন্ধী। এক জীবনে তার বিয়ে শাদী আর আশা নেই। কে নিবে ওর দায়িত্ব? যে মেয়ে নিজের ভালো বুদ্ধি বোঝে না, বুদ্ধি নেই, বিবেক নেই, শুধু ক্ষুধা আছে। খেতে বসলে পাতিলে কি আছে আছে ওসব তার দেখার বিষয় না। তার বড় মাছের টুকরো চাই, প্রতিবেলায় মাংস চাই। খাওয়া একটু কম হলেই শুরু হয় তার উৎপাত। একদিন বাবা মা সহ্য করেছেন, পরে আমাকে আর মাকে সহ্য করতে হয়েছে। আমি মেজো। বাবার মৃত্যুর কয়েক মাস পরে এসএসসি পাশ করেছি। তারপর ছোট এক ভাই বোন। ভাইয়ের নাম মাসুদ, তখন এসএসসি পড়তো জিলা স্কুলে। বাবার স্বপ্ন ছিল ওকে ডাক্তারি পড়ানো, সেজন্য ছোটবেলা থেকে ওকে জেলা শহরের হোস্টেলে রেখে পড়িয়েছে। প্রতি মাসে হিসাব দিতে হয় ৩,০০০ টাকা। সেও বাবার স্বপ্ন পূরণের পথে হাঁটছিল। অষ্টম শ্রেণীতে ট্যালেন্টেড বৃত্তি পেয়েছিল। এসএসসিতে স্টার মার্কস পেলেও নটরডেম কলেজে পড়তে চায়। ছোট বোন তখন চতুর্থ শ্রেণীতে পড়ে। সেও ছাত্রী হিসেবে ভালো। সে এখন 2 সন্তানের জননী। আমার বিয়েটা তার বাসা থেকেই দিয়েছে। গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবার। বাচ্চাদের লেখাপড়া আর সংসারের সিংহভাগ খরচ আসতো টিউশনি থেকে। বাবার একটা কোচিং সেন্টার ছিল, যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী সব ছাত্রীদের গণিত পড়াতেন। যে যা পারত দিত, কারো সুনির্দিষ্ট কোনো বেতন ছিল না। বেশিরভাগ ছাত্রই সেই সুযোগ নিত। পরিবার থেকে টাকা নিলেও বাবার বেতন দিতেন না। তারপর সেই কোচিং সেন্টারে আয় দিয়ে আমাদের 4 ভাই বোনের লেখাপড়ার সংসার বেশ ভালোই ছিল। হঠাৎ বাবার মৃত্যুর সাথে সাথে কোচিং সেন্টারটিও বন্ধ হয়ে গেল, সাথে সংসারের চাকা ও ভাই বোনদের লেখাপড়া। বাধ্য হয়ে আমাকে সংসার হাল ধরতে, ভাই বোনদের স্বপ্ন পূরণের সাথী হতে বাবার কোচিং সেন্টার দায়িত্ব নিতে হয়েছে। বাবার মৃত্যুর পর অনেকগুলো ভালো পরিবার থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল। যারা করতে পারবে না বা যাদেরকে কখনো পাত্র হিসেবে যোগ্য মনে হয়নি আমার জন্য বাবার কাছে একসময়, এখন তারাই করুণা করে বিয়ে করার কন্যাদায়গ্রস্ত পরিবারকে উদ্ধার করতে চেয়েছেন। গ্রামের একটা মেয়ে উপযুক্ত হলে নানান মানুষের নানান মন্তব্য করে। আমিও সে মন্তব্যের ঊর্ধ্বে ছিলাম না। আমাকে নিয়ে মন্তব্য করার আরেকটা কারণ হচ্ছে আমি অভিভাবক এতিম। সেই মুহূর্তে মা নীরব হয়ে মুখে আঁচল চাপা দিয়ে কান্না করেছিল। একদিকে মেয়ের জীবন, অন্যদিকে পূর্ণ ভাসমান পুরো সংসার। যদিও ছোট ভাইটা বলেছে সংসার একা আপন নয়, প্রয়োজন হলে আমিও হাল ধরব। আমি রাজি হই নাই। আমার মনে হয়েছে আমার ছোট ভাই বোনদের লেখাপড়া করিয়ে বাবার স্বপ্ন পূরণ করার আমার দায়িত্ব ও কর্তব্য। ভাইকে সংসার হাল ধরতে বলবো, সে যে এখনো এসএসসি পাসটা পর্যন্ত করেনি, অথচ নিজে বিয়ে করে সংসার করব, প্রতিবন্ধী বোনকে মায়ের কাঁধে ফেলে রাখবো। এসব কোনোটার আমার শিক্ষক পিতার আদর্শ নয়। সবাই আগের মতো চলছিল। বাবার স্কুলের চাকরিটা আমার হলো, সাথে ছিল কোচিং সেন্টার। আমি ভাই বোন মা কাউকে কষ্ট পেতে দেইনি। পুরো সংসারের দায়িত্ব বাবার মতো করে পালন করতে লাগলাম। আর স্বপ্ন দেখতে লাগলাম আকাশ পড়াশোনা শেষ করে একটা বড় চাকরি করবে, আমি লাল বেনারসি শাড়ি পরে তার ঘুমটা মিষ্টি বউ হব। আকাশ হচ্ছে আমার বাবার এক ছাত্র, আমাদের 2 বছরের সিনিয়র। পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে কেউ ছিল না। ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারিয়ে মাকে নিয়ে নানার বাড়িতে উঠেছিল। তার নানাদের পুরো বংশ প্রাইমারির গণ্ডি ফেরানো একজন মানুষ ছিল না। একদিন ওর মা ছেলেকে নাম দস্তখত শেখানোর জন্য বাবার কোচিং সেন্টারে এনে ভর্তি করিয়েছিল। আকাশের মেধা এত ভালো ছিল যে তাকে একটা পড়া 2-3 বারে বেশি কখনোই বলতে হতো না। আমার বাবা চায়নি এমন মেধাবী একটা ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাক। তাই বাবা ওর মাকে বুঝিয়ে ওকে স্কুলে ভর্তি করিয়েছে, সাথে ওর মস্তিষ্কের লেখাপড়ার গুরুত্বের বীজ বপন করে দিয়েছে। এরপর পিছন ফিরে তাকাতে হয়নি। সে নিজের চেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আকাশ লেখাপড়ার ব্যাপারে বিভিন্ন পরামর্শের জন্য নিয়মিত বাবার কাছে আসা যাওয়ার ফলে আমাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে ছোটবেলা থেকে। এই সম্পর্কটা একদিন বন্ধুত্বের চেয়ে বড় কিছু হবে আমার পরিবার আমি কোনোদিন ভাবিনি। একদিন আকাশের মা এসে বাবাকে অনুরোধ করলো বাবা যেন কখনো আকাশকে তার স্নেহ থেকে বঞ্চিত না করেন। তিনি আমাকে তার পুত্রবধূ হিসাবে দেখতে চান। বাবা সেদিন কোনো দ্বিমত করেনি, আবার কথাও দেননি। এরপর থেকে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা 2 পক্ষের সম্মতি আর কয়েক কদম এগিয়ে। এটাকে ঠিক প্রেম বলা যাবে না, আবার বন্ধুত্বও নয়। একটা নির্ভরতার জায়গা তৈরি করে নিয়েছিল সে নিজের অজান্তেই।
আমরা কখনো কারো হাত পর্যন্ত ধরিনি। যেদিন বাবা মারা গেলেন সেদিন আর সবার মতো আমি তার বুকে আছড়ে পড়ে কান্না করেছি। গভীর নির্ভরতায় আর উষ্ণতায় আমি বারবার কেঁপে উঠেছি। এরপর লক্ষ্য করেছি আকাশ আমার কাছ থেকে বিশেষ কিছু একটা চাইতো। তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর তার বাড়ি আসার পরিমাণ আগের চাইতে বেড়ে গেল। তখন চারদিক থেকে আমার বিয়ে নিয়ে মাতামাতি চলছিল। সে বিশেষ কিছু চাইতো আমার কাছে, অথচ আমার বিয়ের আলোচনা তাকে কখনো বিচলিত মনে হয়নি। ব্যাপারটা এমন, তুমি যারই বউ হও আমার আপত্তি নেই, শুধু একবার হলো নিবিড়ভাবে আমার কাছে এসো। আমি কৌশলে এড়িয়ে যেতাম। আমার দিক থেকে আশানুরূপ সাড়া না পেয়ে হঠাৎ করে আকাশ বদলে যেতে লাগলো। বাবার মৃত্যু, আমার স্থানীয় ডিগ্রি কলেজে ভর্তি হওয়া, পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ায় আকাশ তার স্বপ্ন পরিবর্তন করলো। আমাকে নিয়ে যে আর বিয়ে করার স্বপ্ন দেখেনি। সে একসময় ভেবেছিল আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ব, আমারও সুন্দর একটা কেরিয়ার হবে। কিন্তু সেটা না হয় শহরে গিয়ে রঙিন চশমা চোখে লাগিয়ে তার কাছে আমাকে বড্ড সাদা আর ফানসে মনে হয়েছে। আস্তে আস্তে সে পরিবর্তন হতে লাগলো, স্বভাবে, চরিত্রে, আচরণে। পরিবর্তনটা এতটা ধীরে ছিল যে প্রথম প্রথম আমি বা আমার পরিবার বুঝতে পারিনি। আকাশের চাকরি হওয়ায় একদিন মা ডেকে তাকে বলল, মেঘলা আমার কাছে থাকলো, আমি চাই তোমাদের বিয়েটা হয়ে যাক। কয়েক বছরে তুমি সব গুছিয়ে ওকে নিয়ে যেতে পারবে। অথচ সে সরাসরি মায়ের মুখের উপর আমাকে বিয়ে করা অস্বীকৃতি জানালো। এত তাড়াতাড়ি সে বিয়ে করার কথা ভাবছে না। আমাকে যে বন্ধুর মতো মনে করতো, বউ হিসেবে কখনো ভাবেনি। সেদিন আমার কাছে পুরো পৃথিবী মিথ্যে হয়ে গেল। আমার আর কোনো সম্পর্কের উপর বিশ্বাস ছিল না। মনে মনে পরিকল্পনা করেছি বাকি জীবন ভাই বোন আর মাকে নিয়ে কাটিয়ে দিব। সব কিছু স্বাভাবিক আর আগের মতোই চলছিল, শুধু ভেঙে চুরমার হয়ে গেছে আমি আর আমার মন। ভাই মাস্টার্স পড়ছে, বোন অনার্সে পড়ছে। আমি ভেবে রেখেছি ভাইয়ের একটা চাকরি হয়ে গেলে হয়তো সংসারটার ঘানিটা কিছুটা হালকা হবে আমার। কিন্তু না, হঠাৎ করে 3 দিনের জ্বরে অসুস্থ বুবুটা মারা গেল। বাবার মৃত্যুতে আমি যেমন নির্লিপ্ত ছিলাম, বুবুর মৃত্যুতে ছিলাম তেমনই চুপচাপ। আমার মা সন্তান হারিয়ে, স্বামী হারিয়ে জীবন্ত লাশ আমাকে নিয়ে টেনশন করতে করতে বুবুর মৃত্যুর পর সে যে বিছানায় পড়ল, তাকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেনি। আলহামদুলিল্লাহ, ছোট ভাই বোন লেখাপড়ার খরচের জন্য কেবল আমার উপর নির্ভরশীল ছিল। বিয়ের ঝামেলা আর আমাকে জড়ায়নি। যারা নিজেদের পছন্দে নিজেরা বিয়ে করে নিয়েছে, এতে আমি অবশ্য খুব খুশি হয়েছি। সারা জীবন দায়িত্ব নিতে নিতে আমার আর বেশি দায়িত্ব কর্তব্য ভালো লাগছিল না। আমার বোকা মা নিজের সন্তানের বিয়ের মতো আনন্দের সংবাদ শুনে কেন জানি খুশি হতে পারেনি। উল্টো শোকের মাতম করে বাড়ি শুদ্ধ মাথায় তুলেছে। এত শোক কাটিয়ে মা কাটিয়ে উঠতে পারেনি। হঠাৎ করে আমাকে সংসার থেকে সম্পূর্ণ ছিন্ন করে পারাপার পাড়ি জমালেন। ভাই বোন কিন্তু আমাকে ফেলে দেয়নি। তাদের সংসারের দায়িত্বটাও আমার কাঁধে তুলে দিয়েছিল। ছোট্ট বাচ্চা, চাকরি, সব তারা একা সামলাতে পারছিল না। বিপত্তি বাঁধলে ভাইয়ের বউয়ের। সে আর আমাকে সহ্য করতে পারছিল না। ফুলশয্যার বিছানায় এসে শহরে উচ্চশিক্ষিত মেয়েটার প্রতি মনে মনে কৃতজ্ঞতা বোধ কাজ করছে। সে না চাইলেও তো এক জীবনেও আমার গায়ে লাল বেনারসি শাড়ি উঠত না। অপেক্ষা করতে করতে আমার যখন তন্দ্রার মতো এসেছিল, তখন প্রায় গভীর রাতে আশরাফ সাহেব দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। হট করে দরজার ছিটকিনি শব্দে, ভয়ে, লজ্জায় আমার ভিতরে বন্দি হয়ে থাকা এতদিনে মৃতপ্রায় মনটা লাফাতে লাগলো। কোনো অজানা অসুখের প্রতীক্ষায় আমার সারা দেহ, মন তখন উৎসুক হয়ে আছে। ডিম লাইটের আলো আধারিতে আমার মনে হচ্ছিল ত্রিশোদ্ধ কোনো যুবক এসে আমার পাশে বসেছে, যে মুহূর্তে হরণ করে নিবে আমার সমস্ত অস্তিত্ব। কোনো শক্তি দিয়ে, কোনো যুক্তি দিয়ে তাকে বাধা মানাতে পারবো না। কিন্তু না, আমার সব কল্পনাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে তিনি বিছানা ছেড়ে উঠে গেলেন। তার গন্তব্য সামনের সোফা। তিনি ছোট ছোট কদম দিয়ে সামনে এগিয়ে এলেন। আমি সামনে এগিয়ে যাওয়ায় পদজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমার বুকের ভিতরে তখনও ঝড় বয়ে যাচ্ছে। এটা কিন্তু সুখের জ্বর নয়, ভয় এবং আতঙ্কের। কি করতে যাচ্ছেন ভদ্রলোক? আশরাফ সাহেব হেলান দিয়ে সোফায় বসলেন। আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি তার কণ্ঠ শোনার জন্য। কয়েক হাত সামনে থাকা লোকটা আমার স্বামী, আমার জীবনের মরণের সঙ্গী, আমার হেরে যাওয়া, ডুবে যাওয়া, তলিয়ে যাওয়া জীবনের একটা অবলম্বন। হঠাৎ করে
আমার আকাশের কথা খুব মনে পড়ছে। প্রায় 20 বছর তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। একবার শুনেছি বিয়ে করেছে। বউয়ের সাথে বনিবনা না হয় এখন সেপারেশনে আছে। আচ্ছা, আমার সামনে এভাবে আকাশ বসে থাকলে কি আমি নিশ্চুপ হয়ে খাটে বসে থাকতাম, নাকি এগিয়ে গিয়ে তার পাশে বসতাম? আমার বুকের তলানি থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আমি চাই না, কোনোভাবেই চাই না কষ্ট দেওয়া নষ্ট অতীত মনে করতে। তারপরেও কেন যেন মন পড়ে যায়, আমাকে বিষণ্ণ করে তুলে সবসময়। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে আশরাফ সাহেব বললেন, আসলে আপনাকে কথা না বললেই নয়। আপনি নিশ্চয় আমার সম্পর্কে সব কিছু জেনেই বিয়েতে রাজি হয়েছেন। আমি চুপ করে আছি। এই মুহূর্তে আমার কি বলা উচিত বুঝতে পারছি না। আমার উত্তরে অপেক্ষা না করে তিনি বলতে লাগলেন, সত্যি কথা বলতে হবে, এই বয়সে আমার বিয়ে করার মোটেও ইচ্ছে ছিল না। আপনি শুনেছেন আমার স্ত্রী গত হয়েছে প্রায় 5 বছর। তিনি আসলে আমার স্ত্রী ছিলেন না। আমি এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো কথাটা আমার কানের মাঝে ধাক্কার মতো লাগতো। অস্পষ্ট স্বরে আমার মুখ থেকে বেরিয়ে এলো, কি? জি। আপনি ঠিকই শুনছেন। বাচ্চাদের স্বর্গীয় মায়ের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে আজ প্রায় 14 বছর। আমাদের আলাদা হওয়ার 9 বছর পর তিনি পরলোক গমন করেছেন। অথচ এই বিষয়টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই জানতে পারেনি। কারণ আমরা একই বাড়িতে থাকতাম। শুধু আমার বাচ্চারা জানতো। এমন অদ্ভুত রহস্যজনক গল্প শুনে আমি রীতিমতো হা হয়ে গেলাম। আমি নড়ে চড়ে বসলাম। আর সারা রাত আপনার সাথে গল্প করব। পুরো বাসায় কেউ নেই, চলুন বারান্দায়। আমি বসার ব্যবস্থা করে রেখেছি। আমি বাধ্যমতো মেয়ের মতো তার কথা শুনে খাট থেকে নেমে তাকে অনুসরণ করলাম। আমরা বারান্দায় গিয়ে একটু দূরে নিয়ে পাশাপাশি চেয়ারে বসলাম। বসার স্থানের আয়োজন দেখে বুঝতে পারলাম এসব ছিল পূর্ব পরিকল্পিত নয় এবং ভদ্রলোক ভীষণ শৌখিন। জানেন, আমি স্বামী হিসেবে মোটেও ভালো ছিলাম না। আমি অফিসের সেরা অফিসার, বন্ধু মহলের সেরা বন্ধু, বাচ্চাদের সৎ বাবা, ভাড়াটিয়াদের সেরা বাড়িওয়ালা। একমাত্র স্ত্রীর কাছে আমি অর্থব্য অপদত্ত ছিলাম। ভদ্রলোকের এভাবে রহস্য করে কথা বলা ভালো লাগছে না আমার। ইচ্ছে করছে এক নিমেষে পুরো রহস্য উন্মোচন করে ফেলি। আমি বাইরের বড় রাস্তার দৃষ্টি দিলাম। একজোড়া কুকুর ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাচ্ছে। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমার দৃষ্টি বরাবর তাকিয়ে বললেন, আমি ভীষণভাবে দুঃখিত, আপনাকে একটা সার্থক রাত উপহার দিতে পারছি না। আমি গলা খাকারি দিয়ে ভদ্রলোকের চোখের দিকে তাকালাম। এই প্রথম আকাশ ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকিয়ে ভালোবাসা অনুভব করছি। ভদ্রলোকের চোখের কোণা ভিজে গেছে। আলো আধারি আমার চোখটাও এড়িয়ে যায়নি ব্যাপারটা। ইচ্ছে করছিল আলতো করে চোখটা মুছে দিই, কিন্তু না, এখনও সেই সময় আসেনি। 24 ঘন্টা আগেও তো এই লোকটা আমার সম্পূর্ণ অচেনা ছিল। সৃষ্টিকর্তা প্রদত্ত বিবাহিত সম্পর্কে কি আদিম শক্তি! কি সহজে সম্পূর্ণ অচেনা একজন মানুষ আপন হয়ে যায়। আমি যে নিজেকে পরিবর্তন করতে চাইনি, কিন্তু নয়, কিন্তু কোনোভাবে নিজেকে দোষ খুঁজে পাইনি। একটা সময় আমার কনফিডেন্ট লেভেল একদম তলানিতে গেছে। আমি বিশ্বাস করতে শুরু করছি আমি হয়তো সত্যি স্বামী হিসেবে, মানুষ হিসেবে একদমই ভালো না। আমি আবার স্পষ্ট স্বরে বললাম, তারপর? আপনি বোর হচ্ছেন না তো? একদম না। আশরাফ সাহেব হাসলেন। কোনো মানুষ হাসির শব্দ এত সুরেলা হয় সত্যি আমার জানা ছিল না। আমার বুকের ভেতরে আবার ডিপ ডিপ করতে শুরু করলো। দোস্ত আমার এক্কেবারে ছিল না, কিন্তু তা নয়। বিয়ে 20 বছর পর, 2 বাচ্চার মা হওয়ার পর যদি একজন মানুষ হঠাৎ অভিযোগ করেন বিছানায় আমার পারফরমেন্স সন্তোষজনক নয়, এটা আমার জন্য কতটা অসম্মানের আপনাকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে আমার উৎসব ভাটা পড়ে গেল। যদিও বিছানায় একজন পুরুষ কেমন আমি জানি না, জানার এই সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমি তো অসুস্থ নেই। আমার সব ইন্দ্রিয় তো সচল। হয়তো এতদিনে নির্জীব ছিল। ভদ্রলোক আমার মনোভাব বুঝতে পেরেছেন। না না, আপনি একদম ভয় পাবেন না। এটা ছিল তার অভিযোগ। সে অভিযোগ আনলো একজন পুরুষকে সহজে ঘায়েল করা যায়। আমি মোটেও সেরকম নই। তাহলে নিশ্চয় আপনার মতো কুমারীকে বিয়ে করতাম না। মন খারাপ কিন্তু তখনও কাটেনি। আমি কিন্তু আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করব। বিষয়টা ছেলেদের কানে পর্যন্ত পৌঁছালো। নিত্য অশান্তি সংসারের আমার সত্যিই সে সময় মরে যেতে ইচ্ছে করছিল। ছেলেরা বাবা মায়ের মধ্যে এমন অশান্তি মেনে নিতে পারেনি। তাই তাদের উপস্থিতিতে আমরা আলাদা হয়ে গেলাম। তারপর তারপর সে তার মতো করে চলল। তার বন্ধু বান্ধব, পার্টি, রাত করে বাড়ি ফেরা, সবাই পুরোদমে।
পরপুরুষ হয়ে আর বাধা দেওয়ার অধিকার রইল না। এবার আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। মন খারাপ হলেও আস্তে আস্তে কমে গেছে। বাচ্চাদের মায়ের মৃত্যু কিন্তু পার্টি থেকে ড্রিঙ্ক করে রাতে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। পাশের মসজিদে তখন ফজরের আজানে সুর শোনা যাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। একটু আসুন, আর একটু কথা আছে। এত কথা বলার শুধু একটাই কারণ, আপনি এখন আপাতত আমার মন থেকে স্ত্রীর অধিকার চাইবেন না। নারীদের উপর আমার বিশ্বাস উঠে গেছে। একসাথে চলতে চলতে যদি কখনো বিশ্বাস অর্জন করতে পারেন, তখন না হয়। আমি মৃদু হেসে মাথা নিচু করে চলে গেলাম। এত বকবক শোনার সময় আমার হাতে নেই। আজ আমার কত কাজ, স্বামীর জন্য নাস্তা বানাতে হবে, বাবার বাড়ি থেকে লোকজন আসবে, তাদের আপ্যায়ন করতে হবে। আমার বাড়ির সব দায়িত্ব যে সব আমারই। আমার ওয়াশরুমে শাওয়ার ছেড়ে গোসল করছি। নিজের অস্পষ্ট শরীরের দিকে তাকিয়ে হাসলাম। এই পৃথিবীর কোনো কিছুই আমি সহজে পাইনি। আশরাফ সাহেবকেও আমি সহজে পেতে চাই না। একদিন সত্যিই আমি তাকে জয় করব। আমি আর বারান্দায় নয়, তার প্রশস্ত বুকে মাথা রেখে আমি সারা রাত এভাবে জেগে ভালোবাসার গল্প করব। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটার নাম নিয়তি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।